হ্যালো, সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। সবার শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করছি। এই মহামারীতে সবাই ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। ঘর হতে বেরোলে অবশ্যই মাস্ক পরিধান করবে। নিজেই স্বাস্থ্যবিধি মেনে চলবে, অপরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সহায়তা করবে। সবাই ভালো থাকবে এই কামনা করে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হতে হবে, ইতিমধ্যে তোমরা জেনেছ, এবং সংক্ষিপ্ত সিলেবাসগুলো বিষয় সম্পর্কেও তোমরা অবগত হয়েছ। আমরা তোমাদের জন্য দ্বিতীয় পত্রের উপর একটি মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা করেছি। অধ্যক্ষ মহোদয় তোমাদেরকে যথাসময়ে রুটিন প্রদান করবেন। সেই মূল্যায়ন পরীক্ষার উপর ভিত্তি করেই আজকের এই অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসের আমরা আজকে পাঠের বিষয় রেখেছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় চলতরিৎ এই অধ্যায়টি। চলতরিৎ এই অধ্যায়ের আজকের পাঠের বিষয়গুলো একবার আমরা দেখে নেব। পাঠ: রোদের উপর তাপমাত্রার প্রভাব, তড়িৎ প্রবাহীর জোলের তাপীয় ক্রিয়া, কোষের অভ্যন্তরীণ রোধ ও তড়িৎচালক শক্তি, কোষের শ্রেণী ও সমান্তরাল সমবায়, কির্শফের সূত্র, শান্টের ব্যবহার, বর্তনীতে শান্টের ব্যবহার। অর্থাৎ আমরা এই চলতরিৎ অধ্যায়ের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করব। চলতরিৎ অধ্যায়ের উপর তোমরা অনেকগুলো ভিডিও ক্লাস পেয়েছ, আমাদের অনলাইন ক্লাস অনেকগুলো হয়েছে, জুম ক্লাস করেছি আমরা। আজকের ক্লাস আমাদের পরীক্ষাকে সামনে রেখে একটি সংক্ষিপ্ত আলোচনা। আলোচনায় আসি। প্রথমত আমাদের পাঠের যে বিষয়টি সেটি হচ্ছে রোদের উপর তাপমাত্রার প্রভাব। পরিবাহী রোধ। রোধ কি? রোধ হচ্ছে পরিবাহীর একটা ধর্ম যা বিদ্যুৎ চলাচলে বাধা দেয়। অর্থাৎ পরিবাহীর ভিতর দিয়ে যখন ইলেকট্রন চলাচল করে, ইলেকট্রনের চলাচলে বাধা দেওয়ার ধর্ম এটি পরিবাহীর প্রকৃতির উপর নির্ভর করবে। এক একটা পদার্থের ভিতরে আমরা এক এক রকম দেখব। পরিবাহীর উপাদানের উপর তো নির্ভর করবে, পরিবাহীর তাপমাত্রার উপরও নির্ভর করবে। তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে রোধের পরিবর্তন হবে। দৈর্ঘ্যের উপর নির্ভর করবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, এটি তোমরা জানো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে তাপমাত্রার উপর রোধের যে প্রভাব সেটি। তাপমাত্রা যদি পরিবর্তন হয়, পরিবাহী রোধের পরিবর্তন হয়। তাপমাত্রা বৃদ্ধিতে পরিবাহীর রোধ বাড়ে, তাপমাত্রা হ্রাসে পরিবাহীর রোধ কমে। আমরা একটা পরিবাহীর রোধ যদি বলি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পরিবাহীর রোধ যদি হয়ে থাকে R0, তাপমাত্রা 0 থেকে বৃদ্ধি পেয়ে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড হলো। তাহলে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রোধের মান হবে আর থিটা যদি বলি সেটি হবে R0 ইন্টু 1 প্লাস আলফা থিটা। এই সমীকরণটি একটু পর্যবেক্ষণ করো। আর থিটা, থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ, R0 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ। এটা তাপমাত্রা বৃদ্ধি। আলফাটা হচ্ছে রোধের উষ্ণতা সহগ, রোধের উষ্ণতা সহগ বা গুণাঙ্ক। এই রোধের উষ্ণতা সহগের উপর ভিত্তি করে তাপমাত্রা বৃদ্ধিতে আমরা দেখতে পাই রোধ বাড়ে, আবার তাপমাত্রা বৃদ্ধিতে রোধ কমেও। রোধের উষ্ণতা সহগের মান ধনাত্মক হলে তাপমাত্রা বৃদ্ধিতে রোধের মান বৃদ্ধি পায়। রোধের উষ্ণতা সহগের মান যদি ঋণাত্মক হয়, তাপমাত্রা বৃদ্ধিতে রোধের মান কমে। এটি আমরা পর্যবেক্ষণ করে থাকি যথাক্রমে পরিবাহী এবং অর্ধ পরিবাহীর ক্ষেত্রে। আপনাকে তো শুরুতেই বলছিলাম যে পরিবাহীতে তাপমাত্রা বৃদ্ধিতে রোধ বাড়ে,
তাপমাত্রা হ্রাসে রোধ করে। আমি কিন্তু উচ্চারণ করার সময় খেয়াল করবা পরিবাহী বলছি। অর্ধপরিবাহীটি ঠিক তার বিপরীত হয়। সেটি ওই আমরা বললাম যেটা, সেটি হচ্ছে কি রোদের উষ্ণতা সহগের কারণে এমন হচ্ছে। আর তোমরা জানো পরিবাহীর গঠন এবং অর্ধপরিবাহীর গঠনের ক্ষেত্রে যে তারতম্য আছে সেটি আমরা ব্যান্ড তত্ত্ব থেকে জানি, নানাভাবে আমাদের জানা আছে। আসলে তার গঠনের কারণে এটি এমন হয়ে থাকে। তাহলে তাপমাত্রা যদি বাড়ে রোদের মান যেমন কমে বাড়ে, তাপমাত্রা বৃদ্ধিতে পরিবাহী রোদের মান কমে। তাহলে একটা পর্যায়ে আমরা দেখব তাপমাত্রা কমতে কমতে একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছালে রোদের মান কমতে কমতে রোদের মান শূন্য হতে পারে। এটিকে বলা হয় অতি পরিবাহিতা। বিভিন্ন পদার্থের ক্ষেত্রে আমরা দেখি তাপমাত্রা যখন কমে তখন কমতে কমতে শূন্য হয়ে যায়। একেবারে তাপমাত্রা শূন্য হওয়ার আগেও আমরা দেখি যে কি শূন্য হয়ে যায়। এবং পারদের ক্ষেত্রে পারদ একটি পরিবাহী, কিন্তু 4.5 কেলভিন তাপমাত্রা দেখে এটি রোধহীন হয়ে যায়। পদার্থের এই ধর্মটাকে আমরা বলি অতি পরিবাহিতা। আর ওই সমস্ত পদার্থকে বলা হয় অতি পরিবাহী পদার্থ। তাহলে আমরা পদার্থের যে প্রকারভেদের কথা বলছিলাম আমরা যে জানি সেটি হচ্ছে কি পরিবাহী, উপরিবাহী বা অপরিবাহী, অর্ধপরিবাহী। আমরা এখন জানলাম আরেকটি, সেটি হচ্ছে অতি পরিবাহী পদার্থ। এই তোমাদের বইয়ের প্রথম টপিকস হচ্ছে এটি। আর এই টপিকসটা তোমরা ভালো করে পড়বা, একদম লাইন ধরে পড়বা। কেন তাপমাত্রা বৃদ্ধিতে রোদের মান বাড়ে? তাপমাত্রা যখন বাড়ে তখন পরিবাহীর পরমাণুগুলোর কম্পন হয়, তার কম্পন পরিসর বেড়ে যায়। তখন যখন এই পরিবাহীর ভিতর দিয়ে যখন ইলেকট্রন চলাচল করে, ইলেকট্রনের গতিশক্তি থেকে ওই পরমাণুগুলো শক্তি শোষণ করে এবং তাদের কম্পনের পরিসর আরো বেড়ে যায়, ফলে বাধার পরিমাণ বেশি হয়। এইভাবে রোদের তাপমাত্রা বৃদ্ধিতে রোদের তাপমাত্রা বৃদ্ধিতে তার রোদের পরিমাণ বেড়ে যায়। এটি আমাদের অনুধাবনের প্রশ্ন হয়। এখান থেকে আমরা বলছিলাম সংক্ষিপ্ত প্রশ্ন, অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, অনেকগুলো গাণিতিক সমস্যা হয়। গাণিতিক সমস্যা এই সূত্রের উপর ভিত্তি করে হয়। এগুলো খুব ভালো করে বুঝে নেবা, তাহলে এর উপর যে প্রশ্ন হবে সেটি তোমরা আনসার করতে পারবে। এবার আসো আমরা তাহলে এটা শেষ করলাম। তড়িৎ প্রবাহের পরে জুলের তাপীয় ক্রিয়া। পরিবাহী, এই মনে করলাম একটা পরিবাহী, আমরা এখানে এইটা দিলাম পরিবাহী রোধ, এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। বিদ্যুৎ যখন চলাচল করবে পরিবাহীর দুই প্রান্তের ভিতর দিয়ে অবশ্যই বিভব পার্থক্য আছে। বিভব পার্থক্য না থাকলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কখনো ইলেকট্রন চলাচল করবে না, তথা বিদ্যুৎ প্রবাহিত হয় না। এদিক থেকে যখন এদিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তার ইলেকট্রন প্রবাহ হচ্ছে এদিক থেকে এদিকে, তাহলে এটা হচ্ছে উচ্চ বিভব প্রান্ত, এটা নিম্ন বিভব প্রান্ত। দুই প্রান্তে পরিবাহী রোধের দুই প্রান্তের মাঝে একটি বিভব পার্থক্য বজায় আছে, মনে করলাম সেটি হচ্ছে ভি। এই পরিবাহীর ভিতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে তখন বাধাপ্রাপ্ত হবে। বাধা অতিক্রম করার সময় বৈদ্যুতিক শক্তির কিছু অংশ ব্যয়িত হবে। ওই ব্যয়িত শক্তিটা বৈদ্যুতিক শক্তিটাই তাপ শক্তিতে রূপান্তরিত হয়। সংক্ষেপে জুলের তাপীয় ক্রিয়া বলতে আমরা এটাই বুঝে থাকি। একক চার্জকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিচে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় সেটি হচ্ছে বিভব পার্থক্য, পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য। তাহলে কিউ পরিমাণ চার্জকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যে পরিমাণ কাজ সম্পাদিত হবে সেটি হচ্ছে ভি কিউ। একক চার্জকে নিচে যদি কাজের পরিমাণ ডব্লিউ হয় এবং তাকে যদি আমরা ভি বলি, বিভব পার্থক্য বলি, তাহলে কিউ পরিমাণ চার্জকে নিতে হলে ভি এর কিউ গুণ হবে। এটি হচ্ছে আমার কৃত কাজ বা ব্যয়িত শক্তি। আমরা আবার জানি পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময় যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় প্রবাহ মাত্রা। তাহলে আমরা এখানে লিখতে পারি W=VIT। এটি হচ্ছে পরিবাহীর ভিতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহ হয় চলে তখন ব্যয়িত শক্তির পরিমাণ। এই শক্তিটা কোথায় যায়? এই শক্তিটাই তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আমরা যে বৈদ্যুতিক হিটার ব্যবহার করে থাকি, হিটার ব্যবহার করি না, হিটারে কি হয়? তাপ উৎপন্ন হয়। বৈদ্যুতিক শক্তি ব্যয়ের মাধ্যমে সেটি তাপ শক্তি রূপান্তরিত হয়। সেই তাপের পরিমাণ হচ্ছে জুলের মধ্যে উৎপন্ন তাপ এবং কৃত কাজ পরস্পর সমান। তাহলে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে তার পরিমাণও
আমরা লিখতে পারবো VIT জুল। এটা বৈদ্যুতিক শক্তির রাশিমালা, এটা হচ্ছে উৎপন্ন তাপের রাশিমালা জুলের মতো। আবার এই সমীকরণকে আমরা ওহমের সূত্রে আমরা জানি, পরিবাহের দুই প্রান্তে বিভব পার্থক্য যদি V হয়, I পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, রোধ যদি R হয়, তাহলে আমরা জানি V হচ্ছে IR। এটি ওহমের সূত্র থেকে আমরা জানি। তাহলে এটি যদি আমরা এখানে বসাই, কোথায়, এই জায়গায় বসাই, কিংবা এখানে বসাই, V এর মান বসাই, কিংবা I এর মান বসাই এখানে, তখন আমরা যে সূত্রগুলো পাবো সেগুলোকে আমরা বলে থাকি তাপ উৎপাদন সংক্রান্ত জুলের সূত্র। বৈদ্যুতিক শক্তির সমীকরণ, আর এটা হচ্ছে উৎপন্ন তাপের সমীকরণ। তাহলে উৎপন্ন তাপের সমীকরণ তুমি এটাও লিখতে পারো, VIT জায়গায় লিখতে পারো I²RT, লিখতে পারো V²/RT জুল, এভাবে লিখতে পারো, এগুলো লেখা যায়। তাহলে আমরা জানলাম কি, পরিবাহীর ভিতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন তাপ উৎপন্ন হয় জুলের মতে, সেই উৎপন্ন তাপের পরিমাণ এবং কৃতকাজ পরস্পর সমান হবে। সেখান থেকেই আমরা এই উৎপন্ন তাপের পরিমাণটা জানতে পারবো বৈদ্যুতিক শক্তির হিসাব থেকে। তাহলে এই সমীকরণগুলো আমাদের প্রয়োজন হয়। গাণিতিক সমস্যা থাকে, আমাদের একটা বর্তনী দেওয়া থাকে, সেই বর্তনীতে একটা রোধ থাকে, তার ভিতর দিয়ে প্রবাহ কত হচ্ছে সেটি আমরা জানার পরে ওই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য যখন জানবো, কতক্ষণ সময় ধরে বিদ্যুৎ প্রবাহিত করতেছি, এগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা অবশ্যই কি পরিমাণ তাপ উৎপন্ন হবে সেই উৎপন্ন তাপের পরিমাণটি আমরা হিসাব করতে সক্ষম হব। তাহলে আমরা এই বিষয়গুলো একটু খেয়াল করবো যে কি, তড়িৎ প্রবাহের পরে উৎপন্ন তাপের ক্রিয়ার সমীকরণটি কিভাবে আমরা পাচ্ছি এবং সেটি কিভাবে আমরা প্রয়োগ করব। ব্যাপক প্রয়োগ আছে এগুলো, আমরা এই সমীকরণগুলোর আমাদের অনেকগুলো প্রয়োগ আছে। আমাদের অনুধাবনের যে প্রশ্ন হয়, উচ্চতর দক্ষতার যে প্রশ্ন হয়, প্রয়োগের যে প্রশ্ন হয়, এখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকে। আশা করি এই সমীকরণগুলো তোমাদের খেয়াল থাকবে। আচ্ছা, এবার আসো আমরা পরের টপিকসটা পড়বো, সেটি হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ ও তড়িৎ চালক শক্তি। একটা তড়িৎ কোষ, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে তড়িৎ কোষ কি। এটি আমরা কিন্তু সবাই পারি তড়িৎ কোষ কি, কিন্তু যখন পরীক্ষায় আমরা প্রশ্ন করি যে বৈদ্যুতিক তড়িৎ কোষ কি, লিখতে গিয়ে তোমরা হিমশিম খাও, এরকম সেরকম করে লিখো, তখন দেখা যাচ্ছে কোনো নাম্বার আসে না। অবশ্যই সঠিকভাবে শিখে নেবা। তড়িৎ কোষ হচ্ছে একটা বৈদ্যুতিক উৎস, যেখান থেকে একটা বর্তনীতে আমরা নিরবিচ্ছিন্ন প্রবাহ পাবো। তড়িৎ কোষ, এই কোষের একটি রোধ আছে, কোষের ভিতর দিয়ে যখন বিদ্যুৎ চলাচল করে তখন কোষের গঠনগত কারণে, অর্থাৎ যে রাসায়নিক উপাদানগুলো আছে সেগুলো বিদ্যুৎ চলাচলে বাধা দেয়। এই বাধা দেওয়ার ধর্মটাকে আমরা বলে থাকি রোধ, আর কোষের ভিতরে হয় সেজন্য এটাকে বলা হয় কোষের অভ্যন্তরীণ রোধ। একটি বর্তনী যদি আমরা দেখাই, এই যেমন আমি এখন একটা সরল বর্তনী আঁকতেছি, এই হচ্ছে একটি সরল বর্তনী, যেখানে কি কি আছে, একটা রোধ আছে, একটা তড়িৎ কোষ আছে, একটা চাবি আছে। সরল বর্তনী, যেই বর্তনীর সম্পূর্ণ অংশের প্রবাহের মান এক হয়ে থাকে তখন তাকে আমরা সরল বর্তনী বলি। এখন এই কোষের কারণে এখানে যে তড়িৎ প্রবাহটা পাচ্ছি সেটি হচ্ছে I। এখন অভ্যন্তরীণ শক্তি, রোধ এবং তড়িৎচালক শক্তি, দুটি বিষয় আমরা আলোচনা করতে চাচ্ছি। অভ্যন্তরীণ রোধ হচ্ছে কোষের ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করার সময় তখন সেখানে একটি বাধা প্রাপ্ত হয়, এইটাকে বলা হয় কোষের অভ্যন্তরীণ রোধ। আর কোষের অভ্যন্তরীণ রোধকে আমরা ছোট হাতের R দিয়ে প্রকাশ করে থাকি। তড়িৎচালক শক্তি হচ্ছে বর্তনীর যে কোনো এক বিন্দু থেকে একক ধন আধানকে বর্তনীর সম্পূর্ণ পথ ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাই হচ্ছে কোষের তড়িৎচালক শক্তি। দেখো, আমি যদি কোষের এখান থেকে শুরু করি সম্পূর্ণ পথ ঘুরিয়ে কোষ এখানে এবং কোষ সমুদ্র আবার এখানে আনবো, তাহলে আমার কাজ হবে কোথায় কোথায় কাজ সম্পাদিত হবে। এখানে একটি বাধা আছে, এখানে একটি বৈদ্যুতিক শক্তি ব্যয় হবে, সেই বাধা বা কৃতকাজের পরিমাণ হচ্ছে V মনে করো একক চার্জকে। এখানেও হচ্ছে প্রতিরোধের কারণে, এখানে যে বাধাটা হচ্ছে সেটাকে আমরা V বললাম, সেটা যে স্মল v দ্বারা বা V প্রাইম দিয়ে লিখলাম। তাহলে আমার টোটাল তড়িৎচালক শক্তির পরিমাণ হবে এই দুটা যোগফল। এটি হচ্ছে আমার অভ্যন্তরীণ তড়িৎচালক শক্তি, যেটি আমার এখানে ব্যয় হচ্ছে, এখানে ব্যয় হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি ওহমের সূত্র থেকে প্রবাহ যদি I হয় তাহলে IR, এটা হবে V I প্লাস স্মল r, I ইন্টু
আর প্লাস আর, এই হচ্ছে আমাদের একটি সূত্র আমরা বের করলাম, যেটি আমরা প্রায় বর্তনীর ক্ষেত্রে সকল জায়গায় সকল বর্তনীর এই সূত্রটি আমরা প্রয়োগ করতে পারি। এটিকে বলা হয় কোষের অভ্যন্তরীণ শক্তি এবং তড়িৎচালক শক্তির মাঝে সম্পর্ক। আমরা কোষের অভ্যন্তরীণ শক্তি এবং কোষের তড়িৎচালক শক্তির সাথে সম্পর্কটি স্থাপন করলাম, I = E/R+R। এখন এই আর এর মান যে বহিস্থ রোধ এটি যদি শ্রেণীতে থাকে দুটা রোধ, তখন তাকে দুটা রোধের শ্রেণী সমবায় বসাবো এখানে। যদি এখানে তিনটা রোধ থাকে, তিনটা রোধের কি অবস্থায় আছে, মিশ্র সমবায় আছে নাকি সমান্তরাল সমবায় আছে, তার উপর ভিত্তি করে আমরা এখানে আর বসাবো, তাহলে প্রবাহটা পাবো। তো প্রবাহ যদি পাই, এখানে যদি বিভব পার্থক্য জানা থাকে, এখানে যে রোধ জানা থাকে, কতক্ষণ সময় ধরে প্রবাহ দিচ্ছি, তাহলে অবশ্যই আমরা এখন উৎপন্ন তাপের পরিমাণ জানবো। আমাদের প্রশ্ন হয় এভাবে উৎপন্ন তাপের কথা বলা হয়, তারপর হচ্ছে বর্তনীর বিভিন্ন অংশে প্রবাহের মানের কথা বলা হয়। কোষের সমবায় যখন থাকে তখন কোষের সমবায় যদি হয়, একাধিক কোষকে একসাথে ব্যবহার করাকে আমরা বলি কোষের সমবায়। এটা আজকে আমাদের টপিকস আছে কোষের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়, সেটিও আমরা আলোচনা করব। তাহলে বলছিলাম কি, এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সমীকরণ, যেখানে তোমাকে জানতে হবে ই হচ্ছে তড়িৎচালক শক্তি, আর হচ্ছে বহিস্থ রোধ, স্মল আর হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ। খুব গুরুত্বপূর্ণ সমীকরণ, এটির উপর ভিত্তি করে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করতে পারি। আমাদের অনেক ধরনের উদ্দীপক এখান থেকে হতে পারে। যেমন তোমাকে আমি দিলাম যে এখানে আরেকটা রোধ, তাহলে এটাকে R1, এটাকে R2 দিলাম। এখন যদি বলি কোষের তড়িৎচালক শক্তি হচ্ছে ই, এখন তোমাকে প্রশ্ন করা হলো যে এই জায়গায় আমার প্রভার মান কত হবে, আগের সমান হবে, চেঞ্জ হয়ে যাবে না, তখন এখানে এই আর এর জায়গায় কি হবে, এই দুটা হবে, দুটার বদল হবে। দুটা কিভাবে আছে, শ্রেণী সমবায় আছে, তখন শ্রেণী সমবায়ের তুল্যরোধের সমীকরণ বসাবো, আর এস ইকুয়াল টু হচ্ছে R1 প্লাস R2, এখানে আমি আর এর জায়গায় আর বসাবো। হলো যদি সমান্তরাল হয়, এটার সাথে যদি সমান্তরাল হয়, তাহলে সমান্তরাল সমবায়ের জন্য তুল্যরোধ বের করবো, সেটা এখানে বসাবো। যদি একাধিক কোষ ব্যবহার করি, এখানে আমি একটা কোষ ব্যবহার করলাম, তার সাথে আরেকটা কোষ ব্যবহার করলাম, শ্রেণী সমবায় করলাম, তখন এই শ্রেণী সমবায়ের জন্য কোষের এই প্রথম কোষ দ্বিতীয় কোষ একই রকম যদি হয়, তড়িৎচালক শক্তি একই, আরও একই হয়, তখন আমাকে শ্রেণী সমবায় যখন আছে কোষের, তখন সেক্ষেত্রে আমাকে আইএস বের করতে হবে। আইএস ইকুয়াল টু ইএস ডিভাইডেড বাই আর প্লাস একটা আছে মনে করলাম না, একটা আর প্লাস আর এস লিখবো। খেয়াল করবো কেন, কোষের সমবায়, এখন দুটো কোষ শ্রেণীর সমবায় আছে, তাহলে ই হচ্ছে দুটো মিলেই যেটা পাচ্ছে সেটা, আর হচ্ছে বর্তনীর বহিস্থ রোধ, হ্যাঁ এখানে দুটো থাকতে পারে, আমরা ধরে নিলাম একটা আছে, তাহলে আর এস হচ্ছে এই কোষের যে রোধগুলো আছে, অভ্যন্তর রোধগুলো আছে, তাদের শ্রেণী সমবায়। এখন যদি এগুলো এই দুটা যদি শ্রেণীতে না থাকে, যদি প্যারালালে থাকে, তাহলে তখন আমরা প্রবাহটাকে এরকম লিখি আইপি ইকুয়াল টু ইপি ডিভাইডেড বাই আর প্লাস আরপি। খেয়াল করবা এই আর এস যখন করবা, এই যে যখন শ্রেণী সমবায় আছে, তখন তুমি আর এস বের করবা, আর এস ইকুয়াল টু হচ্ছে R1 প্লাস R2, আপনি যতটুকু থাকে। আর যখন তুমি প্যারালাল থাকবে, তখন আরপি বের করবা, 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1, এইভাবে করবা। আর এই বের করবা, ইএস করবা কিভাবে, সবগুলোর জন্য যোগ হবে, সবগুলো যোগ হবে। ইএস যখন করবা, শ্রেণী সমবায় যখন থাকবে, ইএস মানে হচ্ছে শ্রেণী সমবায়ের সবগুলোর যোগফল। যখন ইপি থাকবে, যখন প্যারালাল থাকবে, তখন সবগুলোর কোষ যদি একই হয়ে থাকে, একই মান হয়ে থাকে, তখন সবগুলোর গড় মান হবে একটাই হবে, একটা 10টা থাকা আর একটা থাকা সেম হবে, ইপির মান একই হবে। বুঝা গেছে? এইভাবে আমরা এই কোষের অভ্যন্তরীণ রোধের সাথে তড়িৎচালক শক্তির যে সম্পর্কটা, সেটি কোষের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ব্যবহার করব। এবং আমি বলবো আমাদের এই অধ্যায়ে ব্যাপক যে প্রশ্ন হয়ে থাকে, বিভিন্ন যদি আমরা অনুশীলন করি, আমরা দেখতে পাবো সব প্রশ্নই কিন্তু এক জায়গা থেকে, একই জায়গা থেকে, মূল জায়গাটা বেসিক অংশটা হচ্ছে I = E/R+R, এই জায়গা থেকে আমরা করে থাকি। আশা করি তোমরা এই বিষয়টা খুব গুরুত্ব দিবা। আমার মূল প্রশ্ন কিন্তু এখানে এই অধ্যায়ে, আর এটার উপর বেসিস করে আমাদের সব শাখা প্রশাখা উপশাখা আছে অনেকগুলো, সেগুলো জায়গায় আমাদের বিচরণ করতে হয়, প্রশ্ন হয় নানা ধরনের। আমাদের অনুশীলন করার জন্য বোর্ডের প্রশ্নগুলো আছে, সেগুলো তোমরা অবশ্যই আগে দেখবা, অনুশীলন করবা। তারপর যদি কোনো একটা প্রশ্নের কোনো বর্তনীর কোনো প্রশ্ন হয়ে থাকে, জটিল লাগে, তাহলে সেটি আমাকে দেখাবা, জানাবা, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবা,
তোমরা ক্যালকুলেশন করার পর খাতাটা ছবি উঠে আমাকে দেখা দিবা। কোথাও যদি ভুল ত্রুটি থাকে বা কোথাও যদি সংশোধন করতে হয়, নতুন কিছু আলোচনা করতে হয়, সেটি তোমাদেরকে জানাবো। আমি ক্লাসেও আলোচনা করে দেবো পরবর্তী ক্লাসে, এবং সরাসরি তাৎক্ষণিক সমস্যাও করে দেবো, সমাধান করে দেবো। আচ্ছা, এবার আসো তাহলে আমরা এখন আসি আমাদের কির্চফের সূত্র, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। জটিল বর্তনীর ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য হলেও আমরা সরল বর্তনীর ক্ষেত্রে, জটিল বর্তনীর ক্ষেত্রে কিন্তু আমরা ওহমের সূত্র প্রয়োগ করতে পারি না। আবার বলছি, সরল বর্তনীর ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ করা গেলেও কোনো কোনো জটিল বর্তনীর ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ করা যায় না, তখন আমরা কির্চফের সূত্র ব্যবহার করি। কির্চফের দুটি সূত্র আছে, একটা হচ্ছে জংশন সূত্র আর একটা হচ্ছে লুপের সূত্র। প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র নামেও আখ্যায়িত করি। যে কোনো বর্তনীর সংযোগস্থলে প্রবাহ মাত্রাগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়। এটি হচ্ছে প্রথম সূত্র বা জংশন সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে কি, একটা জটিল বর্তনীর বিভিন্ন বদ্ধ বর্তনীর ক্ষেত্রে বা আবদ্ধ বর্তনীর ক্ষেত্রে বিভিন্ন অংশের রোধ এবং আনুষঙ্গিক প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি বর্তনীতে অন্তর্ভুক্ত তড়িৎচালক শক্তির সমান। আমার ভিডিও ক্লাস আছে, তোমরা সবাই জানো। ইউটিউব চ্যানেল আছে আমাদের প্রত্যেক টিচারের, আমারও আছে। সেই ইউটিউব চ্যানেলে আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি। সেই আমাদের এই অধ্যায়ের উপর অনেকগুলো সমাধান, অনেকগুলো প্রশ্ন আমি করেছি। কির্চফের সূত্রের বিশদ আলোচনা করা হয়েছে এবং অনেকগুলো প্রশ্ন আলোচনা করা হয়েছে, সেইগুলো তোমরা একটু দেখে নেবা। আচ্ছা, এবার আসো আমরা আরেকটা বিষয় আলোচনা করতে চাই, সেটি হচ্ছে শান্টের ব্যবহার। বর্তনীতে আমরা শান্ট ব্যবহার করি, এটি নিয়ে আমাদের একটু প্রশ্ন হয়, এটিও আমার আলোচনায় আছে, ক্লাসগুলোতে আছে, সেগুলো তো করবা। আজকে একটু সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি এই বিষয়ে। শান্ট কি? শান্ট হচ্ছে একটি স্বল্প মানের রোধ, যেটি সুবিধি যন্ত্র যেমন গ্যালভানোমিটার, এরকম সুবিধি যন্ত্রকে অতিরিক্ত প্রবাহের হাত থেকে রক্ষা করার জন্য ওই যন্ত্রের সাথে সমান্তরাল সমবায়ে ওই স্বল্প মানের রোধটি যুক্ত করা হয়, তখন তাকে আমরা বলি শান্ট। গ্যালভানোমিটার অতি সুবিধি যন্ত্র, অতিরিক্ত প্রবাহ যখন যায় সেটি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা গ্যালভানোমিটার দেখাকে এভাবে প্রকাশ করি, এই জি দ্বারা প্রকাশ করি, অথবা আমরা এখানে তীর চিহ্ন দিয়ে পাশের জি লিখি, ঠিক আছে। এটাও লিখি, আমরা আবার এরকম করে দেখাই, এর মধ্যে এখানে জি লিখি। তোমরা জানো এই গ্যালভানোমিটারকে আমরা মনে করলাম এখানে প্রবাহটা যাবে, আই প্রবাহ যাবে, বর্তনীর একটা অংশ। এটা যদি যায়, এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন আমরা একটা বিকল্প পথ তৈরি করি। শান্টকে আমরা বিকল্প পথও বলি, বিকল্প পথ। এইটা হচ্ছে স্বল্প মানের একটা রোধ, এর ভিতর দিয়ে যখন প্রবাহ যাবে, এখানে যখন আসবে, তখন প্রবাহটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এটা রোধ কম, এটা রোধ কম, এটা রোধ বেশি, তুলনামূলকভাবে এটা রোধ কম হওয়ার কারণে বাধা কম, ফলে বেশি পরিমাণ প্রবাহ এটার ভিতর দিয়ে যায় আর কম প্রবাহ এখান দিয়ে যায়। ফলে বর্তনীতে আমার এখানে এই যন্ত্রটা রক্ষা পায়, এবং বর্তনীতে আমরা যে কাজটা ব্যবহার করি সেটিও আমাদের সমাধান হয়। তাহলে আমাদের এই বিকল্প পথটা করা আমাদের জন্য খুবই সুবিধাজনক হচ্ছে, যে এখানে আমার গ্যালভানোমিটারটা রক্ষা পায়। এবং প্রশ্ন করতে পারো যে আমি যে এখানে একটা বিকল্প পথ করে একটা রোধ যুক্ত করলাম, বর্তনীতে কি তার কোনো প্রভাব থাকবে? বর্তনীতে প্রতিটা যন্ত্রের একটি প্রভাব আছে, যেমন এই তোমার গ্যালভানোমিটারটা, তার রোধ আছে, সেটি বর্তনীতে প্রভাব থাকে। কিন্তু যখন তার সাথে আরেকটা রোধ সমান্তরালে যুক্ত করি, সেই রোধের পরিমাণটা আমরা জানি সমান্তরাল সমবায়ে তুল্যরোধের মান কমে যায়। সুতরাং এটি ব্যবহার করা ছাড়া যখন এটা ছিল, তখন বর্তনীতে যে প্রভাব ছিল তার থেকে এটি যখন সমান্তরালে যুক্ত করে আরো কমে যাচ্ছে, অর্থাৎ বাধা রোধের পরিমাণটা সেখানে আরো কমে যাচ্ছে, আরো বেশি সুবিধাজনক হচ্ছে। অসুবিধা তো আবার অসুবিধা তো হচ্ছেই না, কারণ সুবিধা বেশি হচ্ছে। তাহলে অতিরিক্ত প্রবাহের হাত থেকে রক্ষা করার জন্য যেই স্বল্প মানের রোধকে ওই সুবিধি যন্ত্রের সাথে সমান্তরালে যুক্ত করা হয়, সেই স্বল্প মানের রোধটাকে বলা হয় শান্ট। তাহলে শান্ট কি, শান্ট কেন ব্যবহার করা হয় সেটি তোমরা জেনেছ। আর শান্টের প্রবাহ যদি আমরা বলি আই এস, সেটা কত হয়? জি ডিভাইড বাই জি প্লাস এস ইন্টু আই। আবার গ্যালভানোমিটারের প্রবাহ যদি বের করি আমরা,
এটা হচ্ছে এস ডিভাইড বাই জি প্লাস এস ইন্টু ওয়াই। আমরা এই সমীকরণগুলো আমাদের জানা হয়েছে ইতিমধ্যে। তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন হয়ে থাকে, খুব সংক্ষিপ্ত প্রশ্ন, ছোট প্রশ্ন আমাদের হতেই পারে। গ্যালোমিটার রোধ থাকলো, শান্টের প্রবাহ থাকলো, তারপরে শান্টের রোধ থাকলো, বললো যে মূল প্রবাহ কত, তখন তুমি এখান থেকে গ্যালোমিটারের প্রবাহ যদি তোমার জানা থাকে, কিংবা শান্টের প্রবাহের কথা আমি বলছি, সেটি যদি জানা থাকে, মূল প্রবাহটা এখান থেকে নির্ণয় করতে পারবা। অথবা তোমাকে বললো যে এখানে গ্যালোমিটারটা এত মানের উৎস হতে পারে, তার ভিতর দিয়ে আমি এ মানের প্রবাহ নিতে পারি, তাহলে আমাকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? তখন তুমি বলবা যে তখন এস মানের একটি রোধ যুক্ত করতে হবে শান্ট হিসাবে। সেই এস মানের রোধটা কত হবে, এই সমীকরণ থেকে তুমি বের করতে পারবা। গ্যালভানোমিটারের প্রবাহটা তোমাকে বলা আছে এটি যায় নিরাপদে, কিন্তু আই মানের প্রবাহ যখন যাবে তখন নিরাপদে যাচ্ছে না, তখন তাকে রক্ষা করার জন্য তুমি এস মানের একটি রোধ সমান্তরালে যুক্ত করলো, সেটি কত হবে? তাহলে তুমি তখন এই সমীকরণ থেকে নির্ণয় করতে সক্ষম হবে। তো যেটা বলছিলাম, একটা চ্যাপ্টারের আলোচনা একটা ক্লাসে, সংক্ষিপ্ত ক্লাসে, একটা ক্লাসে সম্পূর্ণ করা সম্ভব নয়, যেখানে এই ক্লাসটি হচ্ছে কি প্রায় আমাদের 8 থেকে 10টা পার্টের ক্লাস, সেখানে আমি একটা দিয়ে কিভাবে সম্ভব করব? হ্যাঁ, এই কারণে সম্ভব হচ্ছে, ইতিমধ্যে আমরা এই ক্লাসের উপর অনেকগুলো ক্লাস করেছি, আমরা পরীক্ষাও দিয়েছি, দ্বিতীয় বর্ষের আমাদের টেস্ট পরীক্ষাও দিয়েছি, তাই না? তো সুতরাং আমাদের সম্পূর্ণ প্রস্তুত আছে, সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তোমাদেরকে একটু আলোচনা করে দিলাম, এবং সামনে যে মূল্যায়ন পরীক্ষা আছে সেই পরীক্ষায় তোমরা ভালোভাবে যেন অংশগ্রহণ করতে পারো, সেই জন্য আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এই অধ্যায়ের উপর। পরবর্তীতে আমি আরেকটা অধ্যায়ের উপর আলোচনা করব পরবর্তী ক্লাসে। তাহলে আজকের ক্লাসের উপর তোমরা ক্লাসটা খুব ভালো করে দেখবা, এবং এখানে যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ এই অধ্যায়ে, এই ক্লাসে আলোচনাতে বললাম সংক্ষিপ্ত আলোচনা, এই অধ্যায়ে যদি কোনো সমস্যা থাকে সেটি আমাকে জানাবা, সেটি আবারও করছি। তো অনেকক্ষণ সঙ্গে ছিলাম, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসে এখানে সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো দেখুন।